নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আপনারা শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজ থেকে একটি গল্প, দি অ্যাডভেঞ্চার অব দ্য অ্যাবি গ্র্যান্জ। গল্পের কথক অর্থাৎ ডক্টর ওয়াটসনের চরিত্রে রিতম, শার্লক হোমসের ভূমিকায় আমি প্রীতম, অন্যান্য কয়েকটি চরিত্রে সার্থক, বিপ্রতীপ, স্নেহা ও নবনীতা। গল্পের এডিটিংয়ে সার্থক এবং সাউন্ড ডিজাইনে আমি প্রীতম, পোস্টার ডিজাইনে শাওন। শুরু হচ্ছে আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েলের দ্য অ্যাডভেঞ্চার অব দ্য অ্যাবি গ্র্যান্জ। 1897 সালের শীতকাল। তুষার পড়ছিল সেই রাত্রে। কনকনে ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। ভোর রাতের দিকে কাঁধ ধরে ঝাঁকানি দিয়ে কে আমায় যেন ঘুম ভাঙিয়ে দিলে। দেখি হোমস। আমি চোখ মেলতেই চেঁচিয়ে উঠল ও। উঠে পড়ো ওয়াটসন, উঠে পড়ো, ডাক এসে গেছে, খেলা শুরু হলো বলে। একটা কথাও নয়, ধরাচুরো এঁটে নিয়ে চলে এসো চটপট। 10 মিনিট পরেই আমাদের নিয়ে নিস্তব্ধ পথ কাঁপিয়ে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ছুটে চলল শেরিং ক্রস স্টেশনের দিকে। ভোরের প্রথম আলো তখন সবে দেখা দিচ্ছে পূব দিগন্তে। মাঝে মাঝে দু একজন শ্রমিকের আবিল আবছা মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে লন্ডনের শ্বেত পাথরের মতো অস্বচ্ছ ধোঁয়ার মধ্যে। ভারী কোট জড়িয়ে চুপচাপ বসেছিল হোমস। আমারও সেই অবস্থা। প্রথমত হাড় কাঁপানো হিমেল হাওয়া, তার উপরে পেটে কিছু না দিয়েই রওনা হতে হয়েছে দুজনকে। কাজেই মুখ বুজে জড়সড় হয়ে বসে থাকায় শ্রেয় মনে করলাম। স্টেশনে পৌঁছে কিছু গরম চা পেটে পড়বার পর কেন্ট অভিমুখী একটা ট্রেনে জাঁকিয়ে বসে বেশ আরাম বোধ করলাম। আর তখনই কথা ফুটল হোমসের মুখে। পকেট থেকে একটা চিরকুট বার করে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে শুরু করলো বন্ধুবর। অ্যাবি গ্র্যান্জ, মার্সাম, কেন্ট, রাত 3:30। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার সাহায্য এক্ষুনি দরকার এবং তা খুশি হব। কেসটা অত্যন্ত আশ্চর্য রকম। আপনার এখতিয়ারই পড়েছে। শুধু লিডিকে রেহাই দেওয়া ছাড়া আপনি না আসা পর্যন্ত কোনো জিনিস নড়াচড়া করা হবে না। তাকে মুক্তি না দিলেই নয়, কিন্তু দোহাই আপনার, একটা মুহূর্ত আপনি অযথা নষ্ট করবেন না। কেননা স্যার অস্টেসকে এভাবে ফেলে রাখা খুবই কষ্টকর ব্যাপার। আপনার বিশ্বস্ত স্ট্যানলি হপকিন্স। হোমস বললে, একটা কথা কিন্তু না বলে পারছি না ওয়াটসন। কেস নির্বাচন তোমার ঠিকই হয় না। এর যথাবিহিত প্রায়শ্চিত্ত হওয়া দরকার। সব কিছুই তুমি গল্প লেখার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো। এই মারাত্মক অভ্যাসেই মাটি করেছে কেসগুলো। তা না করে যদি বৈজ্ঞানিক চোখ নিয়ে দেখতে, তাহলে বোধহয় এরকম সর্বনাশ ঘটতো না ঘটনাগুলোর। তো নিজে লিখলেই তো পারো, তিক্ত স্বরে বলি আমি। লিখবো মাই ডিয়ার ওয়াটসন, লিখবো। ইচ্ছে আছে জীবনের শেষ বছরগুলোয় এমন একটা বই লিখে যাব যার মধ্যে কেন্দ্রীভূত হবে গোয়েন্দাগিরির যাবতীয় আর্ট। বর্তমান কেসটা মনে হচ্ছে খুনের ব্যাপারে। তুমি কি তাহলে মনে করো স্যার অস্টেস মারা গেছেন? তাই তো মনে হচ্ছে। হপকিন্সের লেখার মধ্যে রয়েছে প্রচুর উদ্বেগ, কিন্তু জানোই তো আবেগপ্রবণ মানুষ সে নয়। খুন খারাপই নিশ্চয়ই কিছু একটা হয়েছে। লাশটাকেও রেখে দিয়েছে আমাদের পরীক্ষার জন্য। নিছক আত্মহত্যার কেস হলে আমার কাছে আশার পাত্র সে নয়। শোচনীয় দৃশ্য দেখে পাছে আঘাত পান লেডি, তাই বোধহয় তাকে তালাচাবি দিয়ে রেখেছে ঘরে। ওয়াটসন, খুবই অভিজাত মহলে চলেছি আমরা। খড়মড়ে কাগজে ইবি মনোগ্রাম, বংশের প্রতীক চিহ্ন আর ছবির মতো সুন্দর ঠিকানা, সবগুলোরই মানে এক। আমার তো মনে হয় বন্ধুবর হপকিন্সের সুনাম অক্ষুণ্ণ থাকবে এই যাত্রা, এবং আমাদের সকালটাও মন্দ কাটবে না। খুনটা হয়েছে গতকাল রাত্রে 12টার আগে। কি করে বুঝলে তুমি? ট্রেনগুলোর গতিবিধি লক্ষ্য করে আর সময়ের দিকে নজর রেখে। স্থানীয় পুলিশ ডাকতে হয়েছে। তারা এসে খবর দিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডে হপকিন্সকে বেরোতে হয়েছে। তারপর সে খবর পাঠিয়েছে আমাকে। রাত ভোর হয়ে যায় এত কাজ করতে গেলে। যাক, চিসেলহার্স্ট স্টেশন এসে গেছে। সব সন্দেহ ভঞ্জন করা যাবে এবার।
গ্রামাঞ্চলের অলিগুলির মধ্যে দিয়ে প্রায় মাইল 2 পেরিয়ে এলাম ঘোড়ার গাড়িতে। তারপর পৌঁছালাম একটা পার্কের ফটকে। খোলা দরজায় আমাদের অভ্যর্থনা জানালেন ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। মিস্টার হোমস, আপনি এসেছেন দেখে সত্যি বড্ড খুশি হলাম। ডক্টর ওয়াটসন, আপনি এসেছেন দেখছি। হাতে সময় থাকলে আপনাদের আর কষ্ট দিতাম না। ভদ্রমহিলার জ্ঞান ফিরে আসার পর তার মুখে এই ঘটনার এমন পরিষ্কার একটা বিবরণ শুনলাম যে আপনাদের আর কিছুই করণীয় আছে বলে আমার অন্তত মনে হয় না। লুই হ্যামের সিঁধেল চোরেদের দলটার কথা মনে আছে তো আপনার? বলো কি, আবার সেই 3 র্যান্ডাল? ধরেছেন ঠিক, বাপ আর 2 ছেলে। এ কাজ তাদেরই, এ সম্বন্ধে তিল মাত্র আমার সন্দেহ নেই। দিন 15 আগে সিডনহ্যামে একটা গোলমাল করেছে এই 3 জন। সেই সময় যারা ওদের দেখেছে তারাই বর্ণনা দিয়েছে ওদের চেহারার। এত তাড়াতাড়ি এবং কাছাকাছি আবার যে ওরা তৎপর হয়ে উঠবে তা কি আর ভাবতে পেরেছিলাম আমি? আশ্চর্য বুকের পাটা এদের, বাহাদুরও বটে। কিন্তু যাই বলুন, এ কাজ তাদেরই। এবার ওদের বলাতে জানবেন ফাঁসির দড়ি ঝুলছে। স্যার অস্টিস তাহলে মারা গেছেন? ওই চুল্লি খোঁচার লোহার ডান্ডায় চুরমার হয়ে গেছে তার মাথার খুলি। ওর স্ত্রী এখন শোকে ভেঙে পড়েছেন। বেচারি, বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে ওকে। প্রথমে এসে তো প্রায় আধমরা দেখেছিলাম মহিলাকে। আমার মনে হয় আপনার উচিত প্রথমেই তার সঙ্গে দেখা করে ঘটনাটি আদ্যোপান্ত শুনে নেয়া। লেডি ব্র্যাকেনস্টল সাধারণ মহিলা নন। এরকম আভিজাত্যপূর্ণ তনু, রমণীয় কান্তি আর এত সুন্দর মুখ কদাচিৎ চোখে পড়ে। বড় বর্ণিনী যুবতী, বড় মিষ্টি ফুরফুরে চেহারা তাঁর। সোনা সোনা চুল, নীল নীল চোখ। চুল চোখের সাথে গায়ের রঙও নিশ্চয়ই মানানসই ছিল কাল রাতের ভয়াবহ অভিজ্ঞতার আগে পর্যন্ত। তার আতঙ্কবিহল উদ্ভ্রান্ত মুখের সঙ্গে যেন আঁখি কেশ তনুর সৌন্দর্য খাপ খাচ্ছিল না মোটেই। উপদ্রব শুধু মনের ওপর নয়, দেহের ওপরও গেছে। চোখের ঠিক ওপরে কিশমিশ রঙের বিভৎস একটা ফুলও দেখলাম। অতি যত্নে ভিনিগার আর জল দিয়ে এক নাগারে ফুলোটা ধুয়ে দিচ্ছিল পরিচারিকা। কোচের ওপর শ্রান্ত দেহে আড় হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আমরা ঘরে ঢোকামাত্র তাঁর চকিত সন্ধানী চাহনি আর সুন্দর চোখে সতর্কতার প্রতিচ্ছবি দেখে বুঝলাম এমন ভয়ানক অভিজ্ঞতার পরেও সাহস বা উপস্থিত বুদ্ধি বিন্দুমাত্র লোপ পায়নি। নীলচে রূপালী রঙের ঢিলে ড্রেসিং গাউনে আবৃত ছিল তার বড় তনু, কিন্তু পাশের কোচের ওপরে ঝুলছিল রূপোর চাকতি দিয়ে সেলাই করা কালো রঙের একটা ডিনারের পরিচ্ছদ। শান্ত কণ্ঠে বললেন উনি, মিস্টার হপকিন্স, সবই তো বললাম আপনাকে। আমার হয়ে এদের আপনি বললেই তো পারতেন। বেশ, যদি দরকার মনে করেন আবার না হয় বলছি। খাবার ঘরে গিয়েছিলেন এরা? বন্দোবস্ত যা করার তাড়াতাড়ি করুন। ওভাবে ওকে ওখানে ফেলে রাখতে চাই না আমি। অদৃশ্য ভাবলেও শিউরে উঠতে হয়। বলতে বলতে সত্যি সত্যি থরথর করে কেঁপে উঠে 2 হাতে মুখ ঢাকলেন লেডি ব্র্যাকেনস্টল। সঙ্গে সঙ্গে হাতের ওপর থেকে গাউনের ঢিলে হাতা খসে পড়তেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠল হোমস। ম্যাডাম, শুধু চোখের উপর নয়, হাতেও আঘাত পেয়েছেন দেখছি। এটা কি? লাল বিন্দু পাশাপাশি ফুটে উঠেছিল শুভ্র পেলপ হাতে। ঝটিতি গাউনের হাতা দিয়ে বিন্দু দুটো ঢেকে দিলেন লেডি ব্র্যাকেনস্টল। গত রাতের বিভৎস ব্যাপারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনারা বসুন, আমি বলছি আমার কাহিনী। আমি স্যার অস্টিস ব্র্যাকেনস্টলের স্ত্রী। বছরখানেক হলো বিয়ে হয়েছে আমাদের। গোপন করে কিছু লাভ হবে বলে মনে হয় না, তাই বলছি। মোটেই সুখের হয়নি আমাদের বিয়ে। এরকম মাতালের সঙ্গে 1 ঘন্টা থাকাও খুব সুখকর নয়। আর জেমের অনুভূতি আছে, অন্তরে তেজ আছে, আছে অফুরন্ত প্রাণ রস। তাকে যদি এরকম একটা লোকের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত বিয়ের বাঁধনে বাঁধা থাকতে হয়, তখন তার অবস্থাটা কি হতে পারে কল্পনা করতে পারেন আপনি? গত রাতের কথাই বলি আপনাদের। জানেন বোধহয়
এবারের চাকর বাকরেরা নতুন তৈরি অংশটায় ঘুমোয়, মাঝখানের ব্লকটায় থাকি আমরা। পিছন দিকে রান্নাঘর, ওপরে শোয়ার ঘর। আমার ঘরের ওপরেই ঘুমোয় আমার এই পরিচারিকা থেরেসা। আর কেউ থাকে না এই দিকটায়। এখানকার কোনো শব্দই দূরের ব্লকে পৌঁছয় না, কাজেই কারো ঘুম ভাঙাও সম্ভব নয় সেখানে। এসব খবর নিশ্চয়ই জানতো ডাকাতগুলো। রাত প্রায় 10:30টায় শুতে যান স্যার অস্টাস। চাকরেরা আগেই চলে গেছিল তাদের কোয়ার্টারে। পাছে আমার কোনো দরকার পড়ে তাই থেরেসা ঘুমায়নি, বাড়ির একদম উপরে জেগে বসেছিল সে। এই ঘরেই বসে বই পড়ছিলাম আমি। রাত 11টা বাজার পর উঠে পড়লাম। ওপর তলায় ওঠার আগে সবকিছু ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্যে এক পাক ঘুরতে বেরোলাম। এই কাজ আমিই করি, কারণ তো বললাম স্যার অস্টেসকে সবসময় বিশ্বাস করা চলে না। প্রথমে গেলাম রান্নাঘরে, সেখান থেকে প্যান্ট্রিতে, তারপর গান রুম, বিলিয়ার্ড রুম, ড্রয়িং রুম, সবশেষে খাওয়ার ঘরে। ঘরের জানলাটা সবসময় পুরো পর্দায় ঢাকা থাকে। ঘরে ঢুকে এই জানলার কাছেই এগোচ্ছি, এমন সময় মুখের উপর বাতাসের ঝাপটা অনুভব করায় বুঝলাম জানলাটা বন্ধ নেই, খোলা রয়েছে। এক টানে পর্দাটা সরিয়ে ফেলতেই মুখোমুখি হয়ে গেলাম একটা চওড়া কাঁধ লোকের সঙ্গে। বয়স হয়েছে লোকটার, সবে ঘরের মধ্যে পা দিয়েছিল সে। জানলাটা লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডো, নামই জানলা হলেও দরজার মতোই, তার মধ্যে দিয়ে যাওয়া যায় লনের ওপর। আমার হাতে ছিল শোয়ার ঘরের জ্বলন্ত মোমবাতি। বাতিটা তুলে ধরতেই প্রথম লোকটার পেছনে আরো দুজনকে দেখলাম। তারাও ঢোকার উদ্যোগ করছিল। দেখেই কয়েক পা পিছিয়ে এলাম আমি, কিন্তু চোখেতে প্রৌঢ় লোকটা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপর। প্রথমে আমার কবজি ধরেছিল সে, তারপর ধরলো গলা। আমি হাঁ করলাম চিৎকার করবার জন্য। তখন লোকটা জানোয়ারের মতো প্রচন্ড একটা ঘুষি মারলো আমার চোখের ওপর। এক ঘুষিতেই ছিটকে পড়লাম আমি। নিশ্চয়ই অজ্ঞান হয়েছিলাম কয়েক মিনিটের জন্য, কেননা জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘণ্টা টানার দড়িটা ছিঁড়ে নিয়ে একটা ওক কাঠের চেয়ারের সঙ্গে বেশ শক্ত করে ওরা আমায় বেঁধে ফেলেছে। ড্রয়িং রুমে টেবিলের মাথার দিকে থাকে এই চেয়ারটা, এমন আঁট করে বেঁধেছিল যে নড়াচড়া করার ক্ষমতাও ছিল না। পাছে চিৎকার করি, তাই একটা রুমাল দিয়ে পেঁচিয়ে বন্ধ করে দিয়েছিল মুখটা। ঠিক ঠিক এই সময় ঘরে ঢুকলেন আমার দুর্ভাগা স্বামী। নিশ্চয়ই সন্দেহজনক কোনো শব্দ উনি শুনতে পেয়েছিলেন, তাই এই ধরনের দৃশ্যের জন্য তৈরি হয়েই এসেছিলেন। পরনে শার্ট আর ট্রাউজার্স, এক হাতে তার প্রিয় ব্ল্যাক থর্ন কাঠের ছড়ি। তীর বেগে একজনের দিকে ছুটে যেতেই আধবুড়ো লোকটা চুল্লির ভেতর থেকে আগুন খোঁচাবার লোহার ডান্ডাটা নিয়ে প্রাণপণ শক্তিতে বসিয়ে দিলে তার মাথার উপর। ও সে কি মার! এতটুকু গোঙানি শুনলাম না তার কণ্ঠে। ধপ করে পড়ে গেলেন মেঝেতে এবং সঙ্গে সঙ্গে নিষ্পন্দ হয়ে গেল দেহ। আর একবার অজ্ঞান হয়ে গেলাম আমি। এবারও নিশ্চয়ই কয়েক মিনিটের জন্য চেতনা ছিল না আমার। চোখ মেলার পর দেখলাম রূপোর বাসনপত্রগুলো নামিয়ে জড়ো করে রেখেছে ওরা। এক বোতল মদও ছিল, তাও নামিয়েছে। প্রত্যেকের হাতে একটা গেলাস দেখলাম। একটু আগেই আপনাদের বললাম না 3 জনের একজনের বয়স হয়েছে, তার আবার একগাল দাড়িও আছে। বাকি 2 জন ছেলে মানুষ, মুখে গোঁফদাড়ির বালাই নেই। দেখে মনে হলো বাপ তার 2 ছেলেকে নিয়ে বেরিয়েছে রাতের শিকারে। ফিসফিস করে কিছুক্ষণ কথা হলো 3 মূর্তিতে। তারপর আমার কাছে এসে দেখালো বাঁধন শক্ত আছে কিনা। এরপর একে একে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। যাওয়ার সময় বন্ধ করে গেল জানলার পাল্লাটা। মিনিট 15 ধস্তাধস্তি করার পর মুখের বাঁধন খসিয়ে ফেললাম আমি। কয়েকবার সজোরে চিৎকার করে উঠতেই থেরেসা নেমে এসে বাঁধন খুলে দিল আমার।
অন্যান্য চাকর বাকরদেরও ঘুম ভাঙানো হলো তক্ষুনি। লোকাল পুলিশকেও খবর পাঠালাম। খবর পেয়ে ওরা তৎক্ষণাৎ সরাসরি যোগাযোগ করলে লন্ডনের সঙ্গে। এছাড়া আর কিছু বলার নেই আমার বিশ্বাস এ বুক ফাটা কাহিনীর পুনরাবৃত্তি করারও আর প্রয়োজন হবে না। কোনো প্রশ্ন করবেন মিস্টার হোমস? না, একে আর বিরক্ত করবার কোনো ইচ্ছে আমার নেই। ধৈর্যের সীমা আছে, সময়েরও মূল্য আছে, বললে হোমস। তারপর ফিরল থেরেসার দিকে। খাওয়ার ঘরে যাওয়ার আগে তোমার মুখেই শুনে যেতে চাই কাল রাতের ঘটনার বিবরণ। এই বাড়িতে লোকগুলো ঢোকার আগেই আমি ওদের দেখেছিলাম। জানলার সামনে বসেই ছিলাম। বাইরে ফুটফুটে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম দূরে লজের ফটকের সামনে 3 জন লোককে, কিন্তু তখনও ও নিয়ে মোটেই মাথা ঘামায়নি। তারপর ঘন্টা খানেক গেছে, হঠাৎ শুনলাম গিন্নিমার আর তো চিৎকার। শুনেই এক দৌড়ে নেমে এসে যা দেখলাম, ও কাঠের চেয়ারটা আষ্টে পিষ্টে বাঁধা বেচারি, আর ঘর ময়ে ছড়িয়ে রক্ত আর টুকরো টুকরো মগজ। রক্তের ছোপ ছোপ দাগ হতভাগিনী পোশাকেও লেগেছিল। ওই রকম বাঁধা অবস্থায় চোখের সামনে ওই দৃশ্য দেখলে যে কোনো মেয়ে বুদ্ধি শুদ্ধি লোভ পেয়ে যাওয়া খুব স্বাভাবিক। এমনকি পাগল হতে বিশেষ দেরি লাগে না। ওকে অনেক সওয়াল করেছেন আপনারা, এবার রেহাই দিন। নিজের ঘরে গিয়ে এবার একটু বিশ্রাম নিক বেচারি। মায়ের মতো স্নেহ কোমল হাতে আলগোছে গৃহকর্ত্রীর কোমর জড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল থেরেসা। হপকিন্স বললে, জন্মাবধি এক মুহূর্তের জন্য লেডি ব্রেকেনস্টলের কাজ ছাড়া হননি থেরেসা। শিশু অবস্থায় ধাইমার কাজ করেছে। তারপর 18 মাস আগে ওরা যখন সর্বপ্রথম অস্ট্রেলিয়া ছেড়ে ইংল্যান্ড আসেন, থেরেসাও এসেছিল সঙ্গে। ওর পুরো নাম থেরেসা রাইড। এ ধরনের পরিচারিকা আজকাল বড় একটা দেখা যায় না। কি বলেন মিস্টার হোমস? সুনিবিড় আগ্রহের দীপ্তি মুছে গেছিল হোমসের ভাবব্যঞ্জক মুখ থেকে। রহস্যের সঙ্গে সঙ্গে তিরোহিত হয়েছিল কেসটার যাবতীয় আকর্ষণ। এখন বাকি শুধু একটা গ্রেপ্তার করার। কিন্তু এই জাতীয় অতি সাধারণ বদমাশ ঘেঁটে সে কি তার হাত কলঙ্কিত করতে চাইবে? কিন্তু তবুও অ্যাবিগ্রাঞ্জের খাওয়ার ঘরে ঢুকে এই বিচিত্র দৃশ্য দেখার পর আবার জাগ্রত হয় তার ক্ষীয়মান আগ্রহ, একাগ্র হয়ে ওঠে তার অন্তর। বিশাল ঘর, আর ঠিক সেই অনুপাতে অনেকটা উঁচু। ওক কাঠের কারুকার্য করা সিলিং, ওক কাঠের প্যানেল এবং দেওয়াল জুড়ে সারি সারি হরিণের মাথা আর প্রাচীন অস্ত্র শস্ত্রাদির সমাবেশ। লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডোটা দেখলাম দরজার ওপর প্রান্তে। ডান দিকের ছোট সাইজের 3টি জানলা দিয়ে শীতের হিমেল রোদ্দুর এসে আলোকিত করে তুলেছিল ঘরটা। বাঁ দিকে খুব গভীর আর মস্ত বড় একটা ফায়ারপ্লেস। ওক কাঠের তৈরি অতিকায় ম্যান্টেলপিসের কিনারাটায় বেরিয়ে এসেছিল ফায়ারপ্লেসের ওপরে। চুল্লির বাঁ দিকে ওক কাঠের একটা হাতলওয়ালা ভারী চেয়ার, তলার কাঠ দুটো ক্রস করা। লাল টকটকে একটি দড়ি জড়ানো চেয়ারের চারিদিকে। দড়ির 2 প্রান্তে নিচে ক্রস করা কাঠ দুটোর বাঁধা। লেডি ব্র্যাকেনস্টল বন্ধনমুক্ত হওয়ার পর ঢিলে হয়ে পড়েছিল দড়িটা, কিন্তু যেমন তেমন বাঁধা ছিল গিঁটগুলো। এসব খুঁটিনাটি আমরা পরে দেখেছিলাম, কেননা ঘরে ঢোকা মাত্র আমাদের চিন্তাধারা একমুখী হয়ে কেন্দ্রীভূত হয়েছিল ফায়ারপ্লেসের সামনে বিছানো বাঘের চামড়ার ওপর হাত পা ছড়িয়ে পড়ে থাকা ভয়াবহ বস্তুটির দিকে। দেহটি এক দীর্ঘকায় সুগঠিত পুরুষের। বছর 40 বয়স তার। সিলিংয়ের দিকে মুখ তুলে চিত হয়ে পড়েছিল তার দেহ। কুচকুচে কালো ছোট দাড়ির ভেতর দিয়ে বেরিয়েছিল ঝকঝকে সাদা দাঁতের শাড়ি,
যেন মুখ খিঁচিয়ে রয়েছেন বিকটভাবে। মুঠো করা হাত ছিল মাথার ওপর দিকে। ব্ল্যাকথর্ন কাঠের একটি ছড়ি আড়াআড়িভাবে পড়েছিল দুহাতের মধ্যে। প্রতিহননের ইচ্ছায় আর প্রবল ঘৃণায় দুমড়ে মুচড়ে গেছিল তার মলিন কিন্তু সুশ্রী মুখের ধারালো নাক, চোখ আর প্রতিটি রেখা। নিষ্প্রাণ মুখের পরতে পরতে জমাট বেঁধেছিল একটা পৈশাচিক বিভীষিকা। নিচের আওয়াজ শুনে সচকিত হয়ে ওঠার আগে পর্যন্ত শয্যায় ছিলেন উনি। কেননা পরনে দেখলাম এমব্রয়ডারি করা একটি সূচি সুন্দর শৌখিন রাত্রিবাস, আর ট্রাউজার্সের মধ্যে থেকে বেরিয়ে আসা পা দুটো সম্পূর্ণ নগ্ন। মাথার আঘাত অতি ভয়াবহ। এক আঘাতেই প্রাণবায়ু শূন্যে মিলিয়েছিল। সে আঘাত যে কতখানি মারাত্মক, পাশবিক আর প্রচণ্ড তার প্রমাণ ঘরের চারিদিকে চোখ বুলোলেই পাওয়া যায়। আঘাতের প্রচণ্ডতায় বেঁকে যাওয়া লোহার ভারী ডান্ডাটা পড়েছিল পাশেই। র্যান্ডালদের দলপতি আধবুড়ো হলেও গায়ে বেশ শক্তি রাখে দেখছি, মন্তব্য করল ও। হপকিন্স বললে, হ্যাঁ তা রাখে। লোকটা সম্বন্ধে কিছু রেকর্ড তো আমার দপ্তরেই আছে। বেজায় চোয়ারে লোক। তাহলে তাকে পাকড়াও করতে মোটেই বেগ পাওয়া উচিত নয় তোমার? নিশ্চয়ই নয়। এ কাণ্ড হওয়ার আগে থেকেই ওর খোঁজখবর নিচ্ছিলাম আমরা। অনেকবার ধারণা ছিল ও নাকি আমেরিকায় পালিয়েছে। এখন তো দেখছি পুরো দলটাই রয়েছে এখানে। এবার তো বাছাধনেরা চোখে সর্ষে ফুল দেখবে আমাদের চোখে ধুলো দিতে। বন্দরে বন্দরে খবর চলে গেছে, আজ সন্ধ্যের আগেই একটা পুরস্কারও ঘোষণা হবে। আমার খটকা লাগছে শুধু একটা কথা ভেবে। ওরা জানতো ওদের চেহারার নিখুঁত বর্ণনা যথাসময়ে লেডি ব্রেকেনস্টলের মুখে শুনতে পাবে পুলিশ, এবং সে বর্ণনা শুনলে তিনজনকে শনাক্ত করতে মোটেই বেগ পেতে হবে না। এসব জেনেও এরকম উন্মাদের মতো কাণ্ড ওরা করলো কেন? এক্স্যাক্টলি। এই ঘটনা শুনলেই মনের মধ্যে একটা খটকা থেকে যায় যে ভদ্রমহিলাকে শেষ করে ফেললেই তো গোলযোগ চুকে যেত। ওরা হয়তো ধারণাও করতে পারেনি যে আবার জ্ঞান ফিরিয়ে পেতে পারেনি। তাহলেও হতে পারে অজ্ঞান অবস্থায় দেখে ভদ্রমহিলাকে হত্যার চেষ্টা করেনি ওরা। ভালো কথা হপকিন্স, স্যার অস্টের সম্বন্ধে খবর টবর কিছু রাখো। ওর সম্বন্ধে আশ্চর্য কিছু কিছু গল্প আমার কানে এসেছে বলেই জিজ্ঞাসা করছি। মেজাজ ঠান্ডা থাকলে বিলক্ষণ মায়াদয়া থাকতো তার অন্তরে, কিন্তু নেশা জমলে আর রক্ষে নেই। পুরোপুরি পিশাচের পর্যায়ে পৌঁছে যেতেন উনি। একদিন তো ওই মদরাখার ডিকটেটরটাই ছুঁড়ে মেরেছিলেন থেরেসাকে। এ নিয়েও কম গণ্ডগোল হয়নি। আপনাকে শুধু বলে রাখি, স্যার অস্টেসের অবর্তমানে এ বাড়ির সবাই ভালোই থাকবে। কি দেখছেন? জানু পেতে বসে পড়ে চেয়ারের চারিদিকে জড়ানো লাল দড়ির গিঁটগুলো পরীক্ষা করছিল হোমস। টান মেরে দড়িটাকে ছিঁড়েছিল চোরের দল। গিঁটগুলো দেখা শেষ হওয়ার পর শুঁয়ো বার করা ছেঁড়া প্রান্তটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলো সে। তারপর বলল, দড়িটা ছেঁড়ার সময়ে বেশ জোরেই টানতে হয়েছিল, ফলে রান্নাঘরের ঘণ্টাটাও নিশ্চয়ই বেজে উঠেছিল দারুণ শব্দে। বাজালেও কেউ শুনতে পায়নি। রান্নাঘরটা এবারের একদম পেছন দিকে। কিন্তু চোরেরা জানলো কি করে যে কেউ শুনতে পাবে না? এরকম বেপরোয়াভাবে ঘণ্টার দড়ি টানার সাহস ওরা কোথা থেকে পেল? ঠিক বলেছেন মিস্টার হোমস, ঠিক বলেছেন। আমি নিজেই এ প্রশ্ন বারবার করেছি নিজেকে। লোকটা যে বাড়ির সবার খবরই রাখত সে বিষয়ে কোনো রকম সন্দেহর অবকাশ থাকতেই পারে না। খুব ভালো করেই জানে যে বাড়ির প্রতিটি চাকর সে সময় শুতে চলে যায় দূরের কোয়ার্টারে। রান্নাঘরের ঘণ্টার আওয়াজ কারো কানে পৌঁছনোই সম্ভব নয়। চাকরদের কারোর সঙ্গে নিশ্চয়ই যোগসাজশ ছিল ওর। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই তাই। এছাড়া আর কিছু হতেই পারে না। কিন্তু ব্যাপারটা কি জানেন? বাড়ির 8 জন চাকর, প্রত্যেকেরই স্বভাব চরিত্র ভালো। হোমস বললে, আর কারো কথা জানি না, কিন্তু একজনের ওপর আপনা থেকেই সন্দেহ এসে পড়ছে। সে হলো থেরেসা, যার মাথা লক্ষ্য করে ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন স্যার অস্টেস। কিন্তু সে আবার লেডির একান্ত অনুগত এবং প্রতিহিংসা নিতে যাওয়া মানেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। খুবই তুচ্ছ পয়েন্ট এটা। র্যান্ডালকে হাজতে পোড়ার পর তার দুষ্কর্মের সঙ্গীদের খুঁজে বের করতেও বিশেষ বেগ পেতে হবে তোমায়। লেডি ব্র্যাকেনস্টলের কাহিনী একেবারে সত্যি। ঘরের প্রতিটি জিনিসই তার চাক্ষুষ প্রমাণ। এখানেও কোনো চিহ্ন নেই। জমি লোহার মতো শক্ত, পায়ের ছাপ পাওয়ার আশা দুরাশা।
ম্যান্টেল পিসের উপরে রাখা মোমবাতিগুলো জ্বালানো হয়েছিল দেখছি। হ্যাঁ, হয়েছিল। ওই আলোয় আর লেডির শোয়ার ঘরের মোমবাতির আলোর পথ চিনে চম্পট দিয়েছিল চোরেরা। যাওয়ার সময় কি কি নিয়ে গেছে? বেশি কিছু নয়, সাইডবোর্ডে রাখা মাত্র 1/2 ডজন প্লেট। লেডির মতে স্যার অস্টেসের মৃত্যুতে ওরা এমনই বিচলিত হয়ে পড়েছিল যে সারা বাড়ি লুট করার হয়ে ওঠেনি। অন্য সময় হলে অবশ্য এত অল্পের উপর রেহাই দিত না। খাঁটি কথাই বলেছেন, ওরা তো মদও খেয়েছে, তাই না? নার্ভ শক্ত রাখার জন্য। ঠিক। সাইডবোর্ডের ওই গ্যালাস 3টেতে কেউ হাত দেয়নি তো? না, বোতলটা ওরা যেভাবে ফেলে রেখে গেছে সেভাবেই রেখেছি আমি। তাহলে ওইগুলোই দেখা যাক। আরে আরে আরে, এই কি? পাশাপাশি 3টে গেলাস সাজানো ছিল সাইডবোর্ডে। মদের দাগ লেগেছিল প্রত্যেকটার ভেতরে। অনেক দিন রেখে দেওয়ার ফলে বহু পুরনো মদ দ্বিতীয়বারের মতো যে সর পড়ে, তারই খানিকটা তলানি দেখলাম একটি গেলাসের নিচে। 3 ভাগের 2 ভাগ ভর্তি বোতলটা ছিল পাশেই। সুরা রঙের গভীরভাবে রাঙানো লম্বা আকারের একটি ছিপি পড়েছিল একদিকে। ছিপি আর বোতলের গায়ের ধুলোর পুরু স্তর দেখি বুঝলাম সেরা জিনিসটাই চেখে গেছে খুনিরা। আকস্মিক পরিবর্তন এসেছিল হোমসের আচরণে। নিরুদ্যম ভাব অন্তর্হিত হয়েছিল নিমেষের মধ্যে। কঠোরাগত সজাগ 2 চোখ আবার জেগে উঠেছিল আগ্রহ আর সতর্কতায়। ছিপিটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে লাগলো সে। তারপর জিজ্ঞেস করলো, ছিপিটা খুললো কেমন করে? আধ খোলা একটি ড্রয়ার দেখিয়ে দিল হপকিন্স। টেবিল মোছার খানিকটা কাপড় আর ছিপি খোলার বড় সাইজের একটা পেঁচানো স্ক্রু ছিল ভেতরে। কিন্তু এই স্ক্রু দিয়েই ছিপিটা খোলা হয়েছিল কিনা তা কি লেডি সচক্ষে দেখেছেন? না, বোতলটা খোলার সময় তার জ্ঞান ছিল না। ঠিক বলেছ। সত্যি কথা বলতে কি, কোনো কাজেই লাগানো হয়নি এই স্ক্রুটিকে। ছিপিটা খোলা হয়েছে একটা পকেট স্ক্রু দিয়ে। যতদূর মনে হয় ছুরির সঙ্গে লাগানো ছিল স্ক্রুটা, এবং তা লম্বায় 1.5 ইঞ্চির বেশি নয়। ছিপির উপরটা লক্ষ্য করলেই দেখতে পাবে 3 বার স্ক্রুটাকে ভেতরে ঢোকানোর পর তবে খোলা গেছে ছিপিটা। 3 বার ঢুকিয়েও কিন্তু কোনোবারই এফোর ওফোর করতে পারেনি। কিন্তু এই বড় স্ক্রু দিয়ে তা করা যেত, এবং একটানেই ছিপিটাকে খুলে আনা যেত বাইরে। হপকিন্স লোকটাকে গ্রেপ্তার করতে পারলে তার পকেটে একটা ছুরি পাবে। ছুরিটার ফলা একটা নয়, অনেকগুলো। চমৎকার! উচ্ছ্বসিত হয়ে ওঠে হপকিন্স। কিন্তু হপকিন্স, ওই গেলাসগুলোই যে আমার বুদ্ধি শুদ্ধি ঘুলিয়ে দিচ্ছে। লেডি সত্যিই 3 জনকে সুরা পান করতে দেখেছিলেন, তাই না? দেখেছিলেন শব্দটার ওপর সামান্য জোর দেয় হোমস। নিশ্চয়ই এ সম্পর্কে কোনো রকম অস্পষ্টতা নেই। তাহলে জবনিকা পড়ুক এই প্রসঙ্গে। তাছাড়া কি আর করা যায় বলো? কিন্তু গেলাস 3টে যে রীতিমতো অসাধারণ তা তোমায় মেনে নিতেই হবে হপকিন্স। কি বললে? আশ্চর্য হওয়ার মতোই কিছুই দেখতে পাচ্ছ না? বেশ বেশ, ইতি দাও তাহলে এই আলোচনার। আমার মতো কেউ যদি কোনো বিশেষ জ্ঞানকে বিশেষভাবে রপ্ত করে থাকে, তখন কি হয় জানো? সোজা জিনিসকে ঠিক চোখে সে দেখে উঠতে পারে না। হাতের কাছে থাকা সহজ সমাধান উপেক্ষা করে। জটিল আর দুর্বোধ্য উত্তরের পেছনেই ধাওয়া করার আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। আমার হয়তো সেই দশাই হয়েছে। এমনটাও হতে পারে গেলাসগুলো নিশ্চয়ই দৈবের দেওয়া নিছক একটা সুযোগ। এ ব্যাপারে তোমায় বিশেষ সাহায্য করতে পারবো বলে মনে হচ্ছে না। তাছাড়া কেসটা সম্পর্কে তোমার নিজের মনেও কোনো অস্বচ্ছতা বা আবিলতা নেই। র্যান্ডালকে গ্রেপ্তার করতে পারলে অথবা নতুন কিছু ঘটলে আমাকে খবর দিও। আমার তো বিশ্বাস শিগগিরই এই কেসের সফল সমাপ্তির জন্য তোমাকে অভিনন্দন জানাতে আসতে হবে। এসো ওয়াটসন, আমরা বরং ঘরে বসে অমূল্য সময়ের সদ্ব্যবহার করি। তাতে লাভ বই ক্ষতি হবে না। ফেরার পথে হোমসের চোখ মুখ দেখে মনে হলো রীতিমতো হতবুদ্ধি হয়ে গেছে সে। অ্যাবিগ্রাঞ্জে এমন কিছু দেখে এসেছেও যা ভাবতে গিয়ে বারে বারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে ওর যুক্তিতর্কের ইমারত। জোর করে এই হতবুদ্ধি ভাবটা ঝেড়ে ফেলবার চেষ্টা করছিল সে, কিন্তু প্রতিবারেই মনের ওপর চেপে বসেছিল প্রচ্ছন্ন সন্দেহটা। ওর ললাট রেখা আর তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পেরেছিলাম মনে মনে হোমস আবার ফিরে গেছে অ্যাবিগ্রাঞ্জের সুবিশাল খাওয়ার ঘরে। মধ্যরাতের ট্র্যাজেডি যে ঘরের মন্থর আবহাওয়াকেও
শিহরিত করে তুলেছে আপন ভয়াবহতায়। শহরতলির একটা স্টেশন থেকে ধীরগতিতে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা। ঠিক এমনি সময়ে তড়াক করে ও লাফিয়ে পড়লো প্ল্যাটফর্মে, আমাকেও টেনে আনলো কামরার ভেতর থেকে। ক্ষমা করো আমায়। বাঁকের আড়ালে অপসৃয়মান শেষ কামরাটার দিকে তাকিয়ে বলল ও। ভাবছ নিছক খেয়ালের ঝোঁকে কষ্ট দিচ্ছি তোমায়, কিন্তু ঈশ্বরের দিব্যি ওয়াটসন, কেসটা আমি এই অবস্থায় রেখে যেতে পারছি না। কিছুতেই না। আমার সমস্ত সত্তা, প্রতিটি অনুভূতি বিদ্রোহী হয়ে উঠছে। ওয়াটসন, ভুল, আগা গোড়া ভুল। আমি শপথ করে বলছি সমস্তটা ভুল। তুমি হয়তো বলবে কি করে তা সম্ভব? লেডি ব্র্যাকেনস্টলের কাহিনীতে কোনো খুঁত নেই। থেরেসার রিপোর্টে রয়েছে সেই কাহিনীর পূর্ণ সমর্থন। খুঁটিনাটিগুলো মোটামুটি নির্ভুল। এই সবের বিরুদ্ধে খাড়া করার মতো মাল মশলা কি? না 3টে মদের গেলাস, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু কারোর ওপর নির্ভর না করে যদি সরাসরি কেসটা হাতে নিতাম, আমরা কারো কাটছাট গল্প শুনে নিজের মনকে আবৃত না করতাম, সরেজমিন তদন্তে এসে প্রথম থেকেই সব কিছু মেনে না নিয়ে হুঁশিয়ার হয়ে তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতাম সব কিছু, তাহলে কি তদন্ত চালিয়ে যাওয়ার মতো এর চাইতেও জোরালো কোনো পয়েন্ট আমি আবিষ্কার করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বেঞ্চটায় বসে পড়ো ওয়াটসন। আমাদের ট্রেন না আসা পর্যন্ত বসে বসে শোনো। তার আগে একটা আবেদন আছে। লেডি বা তার পরিচারিকার কাহিনী যে নির্ভেজাল সত্যি হতেই হবে, এরকম ধরনের কোনো ধারণা যদি তোমার মাথায় থেকে থাকে, তবে অবিলম্বে বিনা দ্বিধায় তাকে নির্বাসন দাও। ভদ্রমহিলার মন ভোলানো ব্যক্তিত্ব যেন আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন না করে। এমন কতগুলো পয়েন্ট রয়েছে লেডির কাহিনীতে যা নিয়ে ঠান্ডা মাথায় একটু ভাবলেই সন্দেহ হয়। মাত্র দিন 15 আগে সিডেনহ্যামে বেশ বড় রকমের একটা কাণ্ড করে এসেছে র্যান্ডেল বাহিনী। এদের কীর্তিকলাপের বিবরণ এবং দৈহিক বর্ণনা কাগজে বেরিয়েছিল। কাজেই কেউ যদি মন গড়া গল্পের দৃশ্যে ওই চোরদের দিয়ে কোনো দৃশ্য অভিনয় করাতে চায়, তাহলে সহজেই এরা এসে পড়বে সেই সব চরিত্রে। কিন্তু আসলে কি হয় জানো? চোরেরা যদি বেশ কিছুদিন নাকে তেল দিয়ে ঘুমানোর মতো মোটা দাঁও মারতে পারে, তাহলে নতুন কোনো বিপদের মধ্যে নাক না গলিয়ে নিশ্চিন্ত মনে নিরুপদ্রবে চোরাই অর্থ নিজেদের ভোগে লাগিয়ে নিতে চায় পরম শান্তিতে। এইটাই নিয়ম। আবার দেখো, রাত গভীর হতে না হতেই এত সকাল সকাল তৎপর হয়ে ওঠাটা চোরেদের পক্ষে খুবই অস্বাভাবিক। স্ত্রীলোকের চিৎকার বন্ধ করার জন্য ঘুষি মারাও চোরেদের পক্ষে অস্বাভাবিক, কারণ সবাই জানে চিৎকারটা তাতেই বরং আরও বেশি হওয়া স্বাভাবিক। খুন করাও তাদের পক্ষে অস্বাভাবিক, বিশেষ করে ওরা যখন সংখ্যায় বেশি। একজনকে কাবু করে ফেলা এমন কিছু কঠিন নয় 3-3টে পুরুষের পক্ষে। নাগালের মধ্যে প্রচুর লোভনীয় জিনিস থাকা সত্ত্বেও এত অল্পে সন্তুষ্ট থাকাটাও তাদের পক্ষে অসম্ভব। আর সব শেষে দামি দুষ্প্রাপ্য মদের অর্ধেকও না খেয়ে ফেলে রেখে যাওয়াটা তাদের পক্ষে তো রীতিমতো অস্বাভাবিক। ওয়াটসন, এবার বলো, এতগুলো অস্বাভাবিকতা শুনে কি মনে হয় তোমার? অস্বাভাবিকতাগুলোর সম্মিলিত ফলাফল নিশ্চয় ভাববার মতো। তাছাড়া আলাদা আলাদাভাবে দেখতে গেলে আবার প্রতিটাই সম্ভব। সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার, অন্তত আমার কাছে যা মনে হয়, তা হলো ভদ্রমহিলাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যাওয়া। এই সম্পর্কে অবশ্য আমি অতটা নিশ্চিত নই ওয়াটসন। কেননা 2টি পথ খোলা ছিল দুর্বৃত্তদের সামনে। হয় ওকে খুন করে যাওয়া, না হয় এমনভাবে বেঁধে রেখে যাওয়া যাতে ওদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি শোরগোল তুলতে না পারেন। সে যাই হোক, লেডি ব্র্যাকেনস্টলের কাহিনীতে কোথাও না কোথাও অবিশ্বাসের একটা কণা যে লুকিয়ে আছে তা আমি দেখতে পেয়েছি, তাই নয় কি? আর এসব কিছুর ওপরে আসছে 3টে মদের গেলাসের রহস্য। মদের গেলাসের রহস্য? মনের চোখ দিয়ে গেলাসগুলো দেখতে পাচ্ছ তো? ছবির মতো। লেডি ব্র্যাকেনস্টল বলেছেন গেলাসগুলো নিয়ে মদ খেয়েছে 3 জন পুরুষ। জবানবন্দির এই অংশটুকুর বাস্তবতা সম্বন্ধে তোমার মনে কি কোনো খটকা জাগছে? সম্ভবই বা নয় কেন শুনি? প্রত্যেকটা গেলাসেই তো মদ ছিল।
মোটেই না, সরে ভর্তি ছিল বোতলটা। কাজেই প্রথম দুটো গ্লাসে কোনো সর পড়ল না, কিন্তু তৃতীয়টায় পড়ল প্রচুর পরিমাণে। এরকম উদ্ভট ধারণা মনে আনতেও কষ্ট হয়। মাত্র দুটি ব্যাখ্যা আছে এই রহস্যের। একটা হলো, দ্বিতীয় গ্লাসটা ভরবার পর বেশ জোরে ঝাঁকিয়ে নেওয়া হয়েছিল বোতলটা, তাই সরগুলো পড়েছে শেষের গ্লাসে। কিন্তু এ সম্ভাবনা কষ্টকল্পিত এবং মোটেই সম্ভব বলে মনে হয় না। না না ওয়াটসন, আমার অনুমানই সত্যি, কোনো ভুল নেই তাতে। এতে তোমার অনুমান কি শুনি? মদ খাওয়া হয়েছে মাত্র দুটি গ্লাস থেকে। ঘটনাস্থলে যে 3 জন হাজির ছিল এমন একটা মিথ্যা ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যে দুটি গ্লাসের তলানি ঢেলে দেওয়া হয়েছে তৃতীয় গ্লাসে। তাহলেই সমস্ত স্বর এসে পড়েছে শেষের গ্লাসে, তাই নয় কি? হ্যাঁ তাই, আমার দৃঢ় বিশ্বাস তাই। কিন্তু এই ছোট্ট কিন্তু অদ্ভুত ব্যাপারটার সত্যি ব্যাখ্যা যদি আবিষ্কার করতে পেরে থাকি, তাহলে এই কেসটা এক লাফে সাধারণ থেকে উঠে আসছে রীতিমতন অসাধারণের পর্যায়ে। কেননা এসব কিছুর একমাত্র সহজ সরল ব্যাখ্যা হলো এই যে লেডি ব্র্যাকেনস্টল এবং তাঁর পরিচারিকা থেরেসা স্বেচ্ছায় এবং উদ্দেশ্যমূলকভাবে সম্পূর্ণ মিথ্যের আশ্রয় নিয়ে একটা আষাঢ়ে গল্প শুনিয়েছেন আমাদের, এবং এই গল্পের একটা বর্ণও বিশ্বাসযোগ্য নয়। আসল অপরাধীকে এইভাবে আড়াল করে রাখার পিছনে নিশ্চয়ই কোনো বড় রকমের কারণ আছে ওদের। এই রহস্যের সন্তোষজনক মীমাংসায় পৌঁছাতে হলে তাঁদের কোনো রকম সাহায্য না নিয়ে নিজেদেরই গড়ে তুলতে হবে তদন্তের বুনিয়াদ। বর্তমানে এইটাই হলো আমাদের একমাত্র কর্তব্য। চলো ওয়াটসন, আমাদের ট্রেন এসে গেছে। আমাদের আবার ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল অ্যাবিগ্রাঞ্জের অধিবাসীরা। কিন্তু শার্লক হোমস যখনই শুনলে হপকিন্স হেডকোয়ার্টারে গেছে রিপোর্ট পেশ করতে, সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে দখল করে বসল খাওয়ার ঘরটা। ভেতর থেকে তালা এঁটে দিয়ে শুরু হলো অত্যন্ত সূক্ষ্ম আর শ্রমসাধ্য তদন্ত পর্ব। জটিল বৈজ্ঞানিক তথ্য হাতে নাতে প্রমাণ করার সময় অনুগত ছাত্র যেমন অধ্যাপকের দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমিও ঘরের কোণে বসে নিঃশব্দে তার তাক লাগানো গবেষণার প্রতিটি ধাপ অনুসরণ করতে লাগলাম একাগ্র মনে। জানলা, পর্দা, কার্পেট, চেয়ার, দড়ি, পরপর প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল হোমস। প্রতিবার পরীক্ষা শেষে তন্ময় হয়ে রইল চিন্তায়। ব্যারনেটের দেহ সরিয়ে নেওয়া হয়েছিল ঘর থেকে, এছাড়া ঘরের আর কোনো জিনিস নাড়াচাড়া করা হয়নি। তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে অতিকায় ম্যান্টেলপিস বেয়ে ওপরে উঠতে লাগলো হোমস। ওপরে ওঠার পরেও মাথা থেকে বেশ খানিকটা উঁচুতে ঝুলতে লাগলো লাল দড়ি এতটুকু একটা প্রান্তভাগ। তারের সঙ্গে তখনও দড়িটুকু লেগেছিল। বেশ কিছুক্ষণ নির্নিমেষে দড়িটার দিকে তাকিয়ে রইল হোমস। তারপর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টায় হাঁটু ঠেসে দিলে দেওয়াল থেকে বেরিয়ে আসা একটি কাঠের ব্র্যাকেটের ওপর। ফলে হাতের নাগালের কয়েক ইঞ্চির মধ্যেই পৌঁছে গেল দড়ির ছেঁড়া টুকরোটা। কিন্তু শুধু দড়ি নয়, ব্র্যাকেটটা ওর দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে হলো। সব শেষে একটি পরিতৃপ্তির শব্দ শুনলাম ওর কণ্ঠে, এবং পর মুহূর্তেই লাফিয়ে নেমে পড়ল হোমস। সব ঠিক আছে ওয়াটসন, হাতের মুঠোয় এনে ফেলেছি কেসটাকে। যতগুলো চমক লাগানো কেস আছে আমাদের সংগ্রহে, তাদের মধ্যে অন্যতম হবে অ্যাবিগ্রাঞ্জের রহস্য। কিন্তু কি মুশকিল বলতো, আমার বুদ্ধি শুদ্ধি যে এত মন্থর হয়ে এসছে তা কে জানতো। আর একটু হলেই মস্ত বড় ভুল করে ফেলেছিলাম আর কি। সারা জীবনেও সেই ভুল শোধরানোর সুযোগ পেতাম না। কিন্তু এখন আর কোনো কুয়াশা নেই। আর কয়েকটা হারিয়ে যাওয়া অংশ পেলেই সম্পূর্ণ হয়ে যাবে আমার যুক্তি, বিচার ও বক্তব্য। লোকগুলোর হদিশ পেলে? লোক ওয়াটসন, লোক মাত্র একজন, কিন্তু অতি ভয়ঙ্কর লোক। সিংহের মতো শক্তিমান সে। দেখছো না, এক আঘাতেই কতখানি দুমড়ে গেছে লোয়ার ডান্ডাটা। মাথায় 6 ফুট 3 ইঞ্চি, কাঠবিড়ালির মতো চটপটে, আঙুলের কাজেও রীতিমতো পটু। আরও আছে, উপস্থিত বুদ্ধি তার অসাধারণ। কেননা সমস্ত আষাঢ়ে গল্পটা তারই মগজ থেকে বেরিয়েছে। হ্যাঁ ওয়াটসন, হ্যাঁ, একজন অতি আশ্চর্য লোকের চাতুর্যের প্রদর্শনীর মধ্যে এসে পড়েছি আমরা। কিন্তু ঘণ্টা টানার ওই দড়িটার মধ্যে এমন একটা সূত্র রেখে গেছে সে,
যা দেখলে আর তিলমাত্র সন্দেহের অবকাশ থাকে না। সূত্রটা পেলে কোথায়? ওয়াটসন, ঘন্টা টানার দড়ি ছেঁড়ার জন্য যদি নিচে থেকে টান মারো, তাহলে দড়িটা কোথায় ছেঁড়া উচিত? না তারের সঙ্গে যেখানে লাগানো আছে ঠিক সেইখানে। ওপর থেকে 3 ইঞ্চি নিচে ছেঁড়া কি সম্ভব? কিন্তু এক্ষেত্রে হয়েছে তাই। তার কারণ ওই জায়গায় শু উঠে যাওয়ায় নিশ্চয় পলকা হয়ে গেছিল দড়িটা। ঠিক বলেছ, দেখতেই তো পাচ্ছ হাতের প্রান্তটায় শুঁয়ো উঠে উঠে রয়েছে। মহা ধরি বাজলো, ছুরি দিয়ে শুঁয়ো তুলে এই অবস্থা করে রেখে গেছে। কিন্তু অন্য প্রান্তটা শুঁয়ো ওঠা নয়, এখান থেকে সেটা দেখতে পাবে না। ম্যান্টেল পিসের ওপর দাঁড়ালেই দেখবে ছুরি দিয়ে পরিষ্কারভাবে কাটা হয়েছে দড়িটাকে, শুঁয়োর কোনো চিহ্নই দেখতে পাবে না। আচ্ছা, এবার অনায়াসেই সমস্ত ঘটনাটাকে নতুন করে ঢেলে গড়ে নিতে পারো তুমি। দড়ির দরকার হয়েছিল লোকটার, ছিঁড়ে নামানো সম্ভব নয়। ঘণ্টা বাজার শব্দে লোকজন সচকিত হয়ে উঠতে পারে। এক্ষেত্রে তার কি করা উচিত? ম্যান্টেল পিসের ওপর লাফিয়ে উঠেও দড়ির নাগাল পেল না সে। তখনই হাঁটু ঠেস দিলে দেওয়ালের কাঠের ব্র্যাকেটের উপর, ফলে ছাপ পড়ল ধুলোর ওপর। ব্র্যাকেটটা একবার চোখ বুলিয়ে এলেই দাগটা দেখতে পাবে তুমি। তারপর সে ছুরি বার করলো দড়িটা কাটার জন্য। দেখতেই তো পেলে কম করে ইঞ্চি 3 জন্য দড়িটার নাগাল আমি পেলাম না। সেই কারণেই বললাম লোকটা আমার থেকে অন্তত পক্ষে 3 ইঞ্চি লম্বা। ওক কাঠের চেয়ারের বসবার জায়গাটা লক্ষ্য করেছ? কি দেখছ? রক্ত, নিঃসন্দেহে রক্ত। এবং এই শুধু রক্তের দাগটা দিয়েই আদালতে প্রমাণ করে দেওয়া যায় যে ভদ্রমহিলা যা বলেছেন আমাদের সামনে তা নিছক একটা বানানো গল্প ছাড়া আর কিছু নয়। ওর কথা মতো খুনের সময়ে যদি উনি চেয়ারেই বসে থাকতেন, তাহলে রক্তের দাগ ওই জায়গায় এলো কি করে শুনি? না 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 না, আগে নয়, স্বামী মারা যাওয়ার পরেই চেয়ারে বসেছিলেন উনি। আমি বাজি রেখে বলতে পারি, কালো পোশাকটা যদি পরীক্ষা করা যায়, তাহলে এই দাগের সঙ্গে মিলে যায় এমন একটা রক্তের দাগ তুমি তাতে পাবে। ওয়াটসন, ওয়াটারলুতে এখনো পৌঁছতে পারিনি বটে, কিন্তু এই হলো আমাদের মারিনগো। কেননা পরাজয় দিয়ে শুরু করে বিজয় গৌরবের মধ্যে শেষ হলো আমাদের তদন্ত পর্ব। এবার দু একটা কথা বলা দরকার থেরেসার সঙ্গে। যে খবরের প্রয়োজন এখন, তা পেতে হলে আরও কিছুক্ষণ একটু হুঁশিয়ার হয়ে থাকতে হবে আমাদের। কঠোর মূর্তি অস্ট্রেলিয়ান নার্স থেরেসা মানুষ হিসেবে কিন্তু ভারী ইন্টারেস্টিং। স্বল্পভাষী, অনুদার সন্দিগ্ধমনা হলেও শেষ পর্যন্ত হোমসের মিষ্টি ব্যবহার আর কথাবার্তায় কাজ হলো। বিনা প্রতিবাদে সরলভাবে সবই শুনে যাচ্ছিল হোমসের স্বভাবের সঙ্গে পাল্লা দিয়েই যেন মধুর হয়ে উঠল তার আচরণ। ঠিক তখনই লোকান্তরিত অন্নদাতার বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়াতে বিন্দু মাত্র দ্বিধা করল না সে। হ্যাঁ স্যার, সত্যি আমার দিকে টিকেনটা ছুঁড়ে মেরেছিলেন উনি। লেডিকে একটা মিষ্টি গালি দিতেই তা আমার কানে যায়। আমি তখন বলেছিলাম ওর ভাই হাজির থাকলে এই শব্দটা উচ্চারণ করার ক্ষমতাও হতো না তার। তাতেই রাগে কাঁপতে কাঁপতে ডিক্যান্টারটা উনি ছুঁড়ে মারেন আমার দিকে। আরও ডজন খানিক ডিক্যান্টার হাতের কাছে থাকলে সবকটাই হয়তো ছুটতে দ্বিধা করতেন না উনি। বিয়ের পর থেকেই ওই ভদ্রলোক অতি জঘন্য ব্যবহার করেন ওই লেডির সাথে। মেয়েটিরও স্বভাব এমন যে মরে গেলেও সব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইতই না। এমনকি আমার কাছেও সব কথা বলতো না। আজ সকালেই ওর হাতে ওই 2টো দাগ দেখলেন না, ও সম্বন্ধেও আমায় কিচ্ছু বলেনি। কিন্তু আমি জানি ও দাগ হচ্ছে হ্যাটপিনে খোঁচায়। শয়তান কুকুর কোথাকার। মরে গেছে লোকটা, তাই তাকে এভাবে গালাগাল দেওয়ার জন্যে ঈশ্বর আমায় ক্ষমা করুন। সারা দুনিয়ায় কিন্তু ওর মতো শয়তানের 2টি দেখা গেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। 18 মাস আগে ওর সঙ্গে প্রথম দেখা হয় আমাদের। তখন কিন্তু কি অদ্ভুত সুন্দর স্বভাব ছিল ওর। চমৎকার মানুষ ছিলেন উনি। তারপর এই 18 মাস যেন 18টা
দীর্ঘ বছরের মতোই মনে হয়েছে আমাদের কাছে। সবে লন্ডনে পৌঁছেছিল লেডি। হ্যাঁ, এই তার প্রথম সমুদ্র যাত্রা। বাড়ি থেকে আগে কখনোই বেরোয়নি। খেতাব, টাকার, লন্ডনের ভুয়ো আদব কায়দার চমক দেখিয়ে বেচারি চিত্ত জয় করে ফেলেন উনি। ভুল যদি সে করে থাকে তবে খেসারত তো দিয়েছে, বড় বেশি দিয়েছে। কোনো স্ত্রীলোক এভাবে আর দিয়েছে কিনা জানি না। কোন মাসে ওর সঙ্গে দেখা হয়েছিল আমাদের? এখানে পৌঁছানোর হ্যাঁ ঠিক পরেই, জুন মাসে পৌঁছেছিলাম আমরা। দেখা হয়েছিল জুলাইয়ে। গত বছর জানুয়ারিতে বিয়ে হয় ওদের। হ্যাঁ হ্যাঁ, শোকে এখন ডুবে আছে ও। আপনারা গেলে তবুও দেখা করবে নিশ্চয়। কিন্তু একটা কথা, ওকে বেশি প্রশ্ন করবেন না। রক্ত মাংসের মানুষ তো, নির্যাতনও বড় কম যায়নি কাল রাত থেকে। কোচে আর হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আগের থেকে বেশ সপ্রতিভ মনে হলো তাকে। চোখ মুখের ঔজ্জ্বল্য যেন অনেকটা ফিরে এসেছে। থেরেসা আমাদের সঙ্গে সঙ্গে ঢুকেছিল। ভিনিগার আর জল দিয়ে আবার সে ধুইয়ে দিতে বসলো লেডির কালশিটে পরা ফুলোটা। আমরা ঘরে ঢুকতেই বলে উঠলেন, আশা করি আর জেরা করতে আসেননি? না। খুব নরম স্বরে উত্তর দিলে হোমস। আপনি যে পরিশ্রান্ত তা আমি জানি লেডি ব্র্যাকেনস্টল, তাই আপনাকে বিব্রত করার কোনো অভিপ্রায় নেই। আমি শুধু একটি জিনিস চাই, এবং তা হলো আপনি যাতে কোনো বিড়ম্বনায় না পড়েন। তাই সব জটিলতার জট খুলে ধরে সমস্ত ঘটনাকে সরল করে তুলে ধরায় আমার এত আগ্রহ। আমাকে বন্ধু হিসেবে নিন, আমাকে বিশ্বাস করুন। পরিণামে হয়তো দেখবেন সত্যিই আপনার আস্থাভাজন হতে পেরেছি আমি। কি করতে বলেন আমাকে? যা সত্যি তাই বলুন। মিস্টার হোমস! না না লেডি ব্র্যাকেনস্টল, ওতে কোনো সুবিধে হবে না। আমার যৎ সামান্য নাম যশের কিছু হয়তো আপনি শুনে থাকবেন। এই সামান্য ক্ষমতার সবটুকু দিয়ে আমি প্রমাণ করে দেব যে কাহিনী আমাদের শুনিয়েছেন তা আগাগোড়া বানানো। বিবর্ণ মুখে এবং ভয়ার্ত দৃষ্টি মেলে লেডি ব্র্যাকেনস্টল এবং থেরেসা দুজনেই ফ্যাল করে তাকিয়েছিলেন হোমসের পানে। তারপরেই চেঁচিয়ে ওঠে থেরেসা, আপনার ধৃষ্টতা তো কিছু কম নয়। আপনি কি বলতে চান? লেডি মিথ্যে কথা বলছে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হোমস। কিছু বলার নেই আপনার? সবই তো বলেছি আপনাকে। আর একবার ভাবুন লেডি ব্র্যাকেনস্টল, অকপটে সমস্ত খুলে বললে ভালো হতো নাকি? যা জানি সবই বলেছি আপনাকে। টুপি তুলে নিল হোমস, কাঁধ ঝাঁকিয়ে বললে, আমি দুঃখিত। আর দ্বিতীয় শব্দটি উচ্চারণ না করে ঘর ছেড়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। পার্কের একটা পুকুর দেখেছিলাম। হোমস এই পুকুরটার দিকে নিয়ে গেল আমায়। ওপরের জল জমে বরফ হয়ে গেছে, তবু একটি মাত্র ছিদ্র দেখলাম তার মাঝে। ঠিক যেন একটা রাজহাঁস ডুব দিয়েছে বরফের স্তর ভেদ করে। ছিদ্রটির ওপর একবার চোখ বুলিয়ে নিল হোমস। তারপর গেল বাড়ির ফটকে। সেখানে দাঁড়িয়ে স্ট্যানলি হপকিন্সের জন্যে ছোট একটি চিরকুট লিখে বৃদ্ধ পাহারাদারকে দিয়ে বেরিয়ে পড়ল সে। চলতে চলতে বললে, অন্ধকারে ঢিল ছুড়লাম ওয়াটসন, লাগলেও লেগে যেতে পারে, কিন্তু বন্ধুবর হপকিন্সের জন্যও তো কিছু করা দরকার, বিশেষ করে দ্বিতীয়বার ঘটনাস্থল পরিদর্শনের পর। এখনও কিন্তু ওকে আমি দলে টানতে রাজি নই। যা দেখলাম, যা শুনলাম, তা গোপন থাকুক আমাদের দুজনের মধ্যেই। আমার তো মনে হয় এরপর আমাদের তৎপর হওয়া দরকার একটি বিশেষ যাত্রাপথের জাহাজ অফিসে। ওখানে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। যতদূর মনে হয় অফিসটা পলমলের একেবারে শেষের দিকে। দক্ষিণ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে আরও একটা লাইনে স্টিমার যাতায়াত করে, কিন্তু আপাতত অনেকখানি জায়গা জুড়ে আরম্ভ করা যাক অনুসন্ধান। প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে বিশেষ বেগ পেতে হলো না। 1895 সালের জুন মাসে স্বদেশের বন্দরে পৌঁছেছে মাত্র একটি স্টিমার। জাহাজের নাম রক অব দি জিব্রাল্টার।
এ কোম্পানির সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো জলপথ এটাই। যাত্রী তালিকায় চোখ বুলোতেই পাওয়া গেল অ্যাডিলেডের মিস ফ্রেজার আর তার পরিচারিকার নাম। দুজনেই সাগর পাড়ি দিয়েছে রক অব দি জিব্রাল্টারে। জাহাজটা এখন অস্ট্রেলিয়ার পথে। সুয়েজ খালের দক্ষিণে কোথাও তাকে পাওয়া যেতে পারে। 1895 সালে যে অফিসারেরা জাহাজে ছিলেন এখনও তারাই আছেন শুধু একজন ছাড়া। ফার্স্ট অফিসার মিস্টার জ্যাক ক্রোকার এখন ক্যাপ্টেন হয়েছেন। দিন দুয়েকের মধ্যেই সাদাম্পটন থেকে তাদের নতুন জাহাজ বাসরক পাড়ি জমাবে সাগরের বুকে। এই জাহাজেরই চার্জ বুঝে নেবেন মিস্টার ক্রোকার। উনি থাকেন সিডেনহ্যামে, কিন্তু ওই দিন সকালে তার আসার কথা আছে নির্দেশ বুঝে নেওয়ার জন্যে। দরকার মনে করলে আমরা অপেক্ষা করতে পারি তার জন্যে। না, তার সঙ্গে দেখা করার কোনো অভিপ্রায় হোমসের নেই। তবে ভদ্রলোকের কাজের রেকর্ড আর চরিত্র সম্বন্ধে আরও বিশদ খবর পেলে বিলক্ষণ খুশি হবে সে। অতি চমৎকার তার কাজের রেকর্ড। যোগ্যতার দিক দিয়ে ক্যাপ্টেন ক্রোকারের ধারে কাছে আসার মতো অফিসার কোম্পানির অতগুলো জাহাজের মধ্যে একজনও নেই। আর চরিত্র, ডিউটিতে বহাল থাকার সময় ওর মতো বিশ্বস্ত কর্মচারী আর দুটি পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু জাহাজের ডেকের বাইরে গেলেই উনি অন্য পুরুষ। দুরন্ত, দুর্বার, বেপরোয়া। তখন একটুতেই মাথা গরম হয়ে যায়। অতি সহজেই উত্তেজিত হয়ে ওঠেন। চকিতে লোপ পায় কাণ্ডজ্ঞান। কিন্তু এসব সত্ত্বেও উনি অনুগত এবং সৎ। সব খবরের সার খবর এই তথ্যটি জোগাড় করে অ্যাডিলেড সাদাম্পটন কোম্পানির অফিস থেকে বেরিয়ে পড়ল হোমস। একটা ভাড়াটে গাড়ি নিয়ে এলো স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে। ভেতরে কিন্তু ঢুকলো না। গাড়ির মধ্যেই বসে রইল তন্ময় হয়ে। ওখান থেকে গাড়ি নিয়ে পৌঁছালো সে শেরিং ক্রস টেলিগ্রাফ অফিসের সামনে। কার নামে একটা খবর পাঠালো সেখান থেকে। সব শেষে সোজা ফিরে এলো বেকার স্ট্রিটের বাসায়। না ওয়াটসন, পারলাম না। ঘরে ঢুকতে ঢুকতে বলল হোমস, সমন একবার বেরিয়ে গেলে দুনিয়ার আর কারো ক্ষমতা থাকবে না ওকে বাঁচানোর। আমার এই কর্মজীবনেই আমি দেখেছি দু একবার অপরাধী অপরাধ করে যত না ক্ষতি করেছে তার চেয়ে বহুগুণ বেশি সত্যিকারের ক্ষতি করেছি ক্রিমিনালকে আবিষ্কার করতে গিয়ে। কিন্তু এখন আমি সাবধান হয়ে গেছি, শিখেছি এই সব পরিস্থিতিতে কিভাবে হুঁশিয়ার হয়ে চলতে হয়। বিবেককে ছলনার চাইতে বরং ইংল্যান্ডের আইন কানুনের সঙ্গেই লুকোচুরি খেলা যায়। চরম ব্যবস্থা নেওয়ার আগে আমাদের আরও কিছু জানা দরকার। সন্ধে হওয়ার আগেই এসে গেল ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। কথাবার্তা শুনে বুঝলাম মোটেই সুবিধা করতে পারছে না বেচারি। মিস্টার হোমস, আমার বিশ্বাস নিশ্চয়ই ভিলকিটিলকি কিছু জানেন আপনি। মাঝে মাঝে সত্যি আমি ভাবি, ভোজবাজির যেসব নমুনা দেখিয়ে আমাদের তাক লাগিয়ে দেন আপনি, তা কখনো মাটির মানুষের থাকতে পারে না। চোরাই রূপোর বাসন যে পুকুরের নিচে আছে তা আপনি জানলেন কি করে বলুন তো? আমি জানতাম না। কিন্তু আপনিই তো আমায় লিখে পাঠিয়েছেন পুকুরের তলাটা পরীক্ষা করে দেখতে। পেয়েছো তাহলে? নিশ্চয়ই। তোমাকে সাহায্য করতে পেরেছি জেনে সত্যিই খুব খুশি হলাম। সাহায্য আর করলেন কোথায়, উল্টে আরও জটিল করে তুললেন সমস্ত ব্যাপারটাকে। কি ধরনের চোর এরা! এত কাঠখড় পুড়িয়ে রূপোর বাসন চুরি করার পর চোরাই মাল ফেলে যায় সবচেয়ে কাছের একটা পুকুরের জলে। বাস্তবে কি বড় উৎকট কাণ্ড! দেখে শুনে এদের মাথা পাগলের দল ছাড়া আর কিছু মনে হয় না। আমি ভাবছিলাম অন্য কথা। রূপোগুলো যদি নেহাতি ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে এবং বাসনগুলো নেওয়ার কোনো দরকারই না থাকে লোকগুলোর, তাহলে স্বভাবতই চোরাই মাল ঝটপট পাচার করে ফেলে যারা হাত পা হওয়ার জন্যই উদ্বিগ্ন হয়ে ওঠা স্বাভাবিক তাদের পক্ষে। কিন্তু এ ধরনের ভাবনাই বা আপনার মাথায় আসছে কেন, তাই তো বুঝলাম না। মনে হলো তাই বললাম। এমনটা হলেও তো হতে পারে খোলা জানলা গলে বেরিয়ে আসার পরই ওদের সামনে পড়ল পুকুরটা। বরফের মধ্যে ছোট্ট ফুটোটা ওদের লুব্ধ করে তুলল। ওর চাইতে লুকোনোর ভালো জায়গা আর কি সম্ভব ছিল তখন? লুকোনোর জায়গা? ঠিক 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 বলেছেন। এখন বুঝেছে সব। ভোর হয়ে আসছিল, লোকজন বেরিয়ে পড়ছিল পথে। সে সময় অত বাসনকোসন নিয়ে রাস্তায় বেরোনোর মানেই হলো লোকের চোখে পড়া। তাই পুকুরের তলায় গচ্ছিত রেখে গেল তাদের চোরাই মাল। ইচ্ছে ছিল পরে সুযোগ মতো সরিয়ে নেবে। এক্সিলেন্ট মিস্টার হোমস, এক্সিলেন্ট। আপনার ওই ধোঁকা দেওয়ার থিওরির চাইতে আমার থিওরি কিন্তু অনেক ভালো। প্রশংসা করার মতোই থিওরি তোমার,
আমার চিন্তাধারা যে একটু বলগা ছাড়া বিশৃঙ্খল হয়ে উঠেছিল সেই বিষয়ে এখন আমি নিঃসন্দেহ। কিন্তু যতই বিশৃঙ্খল হোক না কেন, ভেবেচিন্তেই যে রূপগুলো আবিষ্কার করেছি তা তুমিও অস্বীকার করতে পারবে না হপকিন্স। তা সত্যি স্যার, ছবি তো আপনি করলেন। আজ সকালে পুরো র্যান্ডল দলটা ধরা পড়েছে নিউ ইয়র্কে। সর্বনাশ! তাহলে তোমার থিওরিটাই যে বানচাল হয়ে গেল হপকিন্স। ওরাই যে কাল রাতে কেন্টে খুন করে গেছে এই ধারণা তো তবে নস্যাৎ হয়ে গেল। মারাত্মক মিস্টার হোমস, ওদের এই গ্রেফতার সংবাদ মারাত্মক আমার থিওরির পক্ষে। খবরটা পাওয়ার সাথে সাথেই ধূলিসাৎ হয়ে গেছে আমার পুরো থিওরি। রোনাল্ডরা ছাড়াও 3 জনের দলে তো আরও থাকতে পারে নাকি? অথবা পুলিশ নাম শোনেনি, এমন কোনো নতুন দলও তো হতে পারে। ঠিক বলেছ, খুব সম্ভব তাই। কিন্তু এ কি চললে নাকি? হ্যাঁ মিস্টার হোমস, এ ব্যাপারের কিনারা না করা পর্যন্ত আমার আর শান্তি নেই। একটা তো দিয়েছি। কোনটা? ওই যে ধোঁকা দেওয়ার চেষ্টা। কিন্তু কেন মিস্টার হোমস, কেন? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু এ সমস্যা তোমার ওপরেই ছেড়ে দিলাম এবারের মতো। মাথা ঘামিয়ে এই ধোঁয়ার আড়ালে একটা কিছু আবিষ্কার করে ফেলা নিশ্চয়ই কঠিন কাজ হবে না তোমার পক্ষে। ডিনারের জন্য থেকে যাবে না? বেশ, গুড বাই। কাজ কীরকম চলছে জানাতে ভুলো না কিন্তু। ডিনার শেষ হলো, টেবিলও পরিষ্কার হলো। তারপর আবার এই প্রসঙ্গ নিয়ে শুরু করলো হোমস। পাইপটা ধরিয়ে নিয়েছিল ও, চটি পড়া পা দুটো এগিয়ে দিয়েছিল আগুনের চুল্লির দিকে। আগুনের মিষ্টি তাতের আমেজটুকু মনোপ্রাণ দিয়ে আমিও উপভোগ করছিলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকালো ও। ওয়াটসন, নতুন কিছুর আশা করছি আমি। কখন? এক্ষুনি, কয়েক মিনিটের মধ্যেই। কি ভাবছো, স্ট্যানলি হপকিন্সের সঙ্গে বড় খারাপ ব্যবহার করলাম? তোমার বিচার বুদ্ধির ওপর আস্থা আছে আমার। খুবই সঙ্গত উত্তর ওয়াটসন। দেখো, আমি যা জানি তা বেসরকারি, আর ও যা জানে তা সরকারি। ব্যক্তিগত ন্যায় বিচারের অধিকার আমার আছে, কিন্তু তার নেই। সে যা জানে তার প্রতিটি অক্ষর প্রকাশ করতে সে বাধ্য, তা না হলে কর্মকর্তার কাছে সে বিশ্বাসঘাতক। এই ধরনের দ্বিধাযুক্ত ব্যাপারে তাকে আমি অযথা কষ্ট দিতে চাই না। তাই কেসটা সম্পর্কে আমার নিজের মন পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার তথ্য আমার কাছেই রেখে দিতে চাই। কিন্তু কতক্ষণ? কেসটা পরিষ্কার হবে কখন? সময় হয়ে গেছে। ছোটখাটো কিন্তু আশ্চর্য একটা নাটকের দৃশ্যে এবার তোমায় হাজির থাকতে হবে ওয়াটসন। সিঁড়ির ওপর কিসের আওয়াজ শুনলাম। তারপরেই দরজা খুলে ধরলেন মিসেস হাডসন, এবং খোলা দরজার ভেতর দিয়ে যিনি ঢুকলেন তার মতো ব্যক্তিত্বময় নিখুঁত পৌরস্যব্যঞ্জক মূর্তি এই ঘরের চৌকাঠে আর কোনোদিন পেরোয়নি। ভদ্রলোকের চেহারা বেজায় লম্বা, বয়সে যুবক, সোনালি রঙের গোঁফ, নীল নীল চোখ। নিরক্ষীয় অঞ্চলের কড়া রোদে গায়ের রং তামাটে হয়ে গেছে। হালকা পায়ে লাফিয়ে লাফিয়ে চলার ধরন দেখলেই বোঝা যায় অত বড় দেহটা শুধু বলশালীই নয়, রীতিমতো ক্ষিপ্র। ঘরে ঢুকে প্রথমেই দরজাটা বন্ধ করে দিলেন উনি। তারপর ফিরে দাঁড়ালেন আমাদের দিকে। মুষ্টিবদ্ধ 2 হাত আর ঘন নিঃশ্বাসে উথালি পাথালি বুক দেখে মনে হলো যে কোনো এক প্রবল আবেগ অভিভূত করে ফেলার চেষ্টা করছে ওকে, কিন্তু উনি তা দাবিয়ে রাখছেন প্রাণপণ শক্তিতে। বসুন ক্যাপ্টেন ক্রোকার, আমার টেলিগ্রাম পেয়েছিলেন? হাতলওয়ালা একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন ক্যাপ্টেন ক্রোকার। তারপর জিজ্ঞাসু চোখে তাকালেন আমাদের দুজনের পানে। হ্যাঁ, পেয়েছি। যে সময় আসতে বলেছিলেন ঠিক সেই সময় এসেছি। শুনলাম আপনি অফিসেও গিয়েছিলেন। বুঝতে পারছি আপনার হাত থেকে রেহাই নেই। খারাপ খবর যদি কিছু থাকে বলুন, আমি সব শুনছি। কি করতে চান আপনি আমায় নিয়ে? গ্রেপ্তার? বলুন বলুন। চুপচাপ বসে আপনি যে আমার সঙ্গে ক্যাট অ্যান্ড মাইসের খেলা খেলবেন তা কিন্তু আমি হতে দেব না। ওকে একটা সিগারেট দাও ওয়াটসন। নিন ক্যাপ্টেন ক্রোকার, নার্ভাস হয়ে যাবেন না। একটা কথা শুনে রাখুন, আপনাকে যদি সাধারণ ক্রিমিনাল বলে ভাবতাম তাহলে একসঙ্গে বসে কখনো ধূমপান করতাম না। খোলাখুলি সব বলুন, আপনার ভালো করব। চালাকি করতে গেলেই শেষ করে ফেলব। তা কি করতে বলেন আমাকে? সত্যি বলতে বলি, গত রাতে অ্যাবিগ্রাঞ্জে যা যা ঘটেছে তার অবিকল বিবরণ শোনাতে বলি। মনে রাখবেন, যা বলবেন তা সত্যি হওয়া চাই। একটা অক্ষরও নড়চড় হলে চলবে না।
একটা শব্দও জুড়তে পারবেন না, বাদ দিতে পারবেন না। এই ব্যাপারে আমি এত বেশি জেনে ফেলেছি যে আপনি যদি সোজা পথ ছেড়ে 1 ইঞ্চিও বেঁকে যান, তাহলেই জানলার সামনে দাঁড়িয়ে বাজাবো এই পুলিশ হুইসেল, এবং চিরকালের মতো আমার আওতার বাইরে চলে যাবে এই কেস। মুহূর্তের জন্য চিন্তা করলেন ক্যাপ্টেন। তারপর রোদে পোড়া ভারী হাতে সশব্দে সজোরে পায়ের ওপর এক ঘুষি মেরে চেঁচিয়ে উঠলেন জোর গলায়, দেখা যাক, আশা করি আপনার কথার দাম আছে। তার উপরে আপনি সাদা চামড়ার মানুষ। বেশ, সমস্ত কাহিনীটাই আমি আপনাকে খুলে বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। কথাটা আমার প্রসঙ্গে। নিজের সম্বন্ধে আমি কিন্তু বিন্দুমাত্র চিন্তা করি না, কারো পরোয়াও করি না। কৃতকর্মের জন্য তিলমাত্র আমার অনুশোচনা নেই, বরং যা করেছি তার জন্য আমি গর্বিত। সুযোগ পেলে আবার তা করতে মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করব না। অভিসম্পাদ দিন ওই জানোয়ারটাকে। বিড়ালের মতো মরেও যদি সে না মরে, তবে প্রতিবার ওকে নিকেশ করতেও পিছু পা হব না। কিন্তু আমার যত ভাবনা লেডির জন্য, মেরি ফ্রেজার। ওর এই অভিশপ্ত নাম ধরে কোনোদিনই ওকে আমি ডাকতে পারবো না, অথচ ওর ওই মিষ্টি মুখে এক টুকরো হাসি ফুটিয়ে তোলার জন্য আমার এই প্রাণ পর্যন্ত দিতে পারি। তাই যখনই ভাবি কতগুলো অবাঞ্ছিত ঝামেলায় ও জড়িয়ে পড়তে চলেছে, বুক ভেঙে যায় আমার, মাথা ঠিক রাখতে পারি না। কিন্তু কিন্তু এছাড়া আর কি বা করার ছিল আমার? আগে আপনাদের শোনাই আমার কাহিনী। সব শোনার পর আপনারাই বলবেন এর চাইতে নির্দোষ আর কিছু করণীয় আমার ছিল কিনা। একটু পিছিয়ে যেতে হবে আমায়। আশা করি আপনি সবই জানেন। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল রক অফ জিব্রাল্টারে। আশা করি সে খবরও রাখেন। সেই জাহাজে মেরি ছিল একজন প্যাসেঞ্জার, আর আমি ছিলাম ফার্স্ট অফিসার। প্রথম আলাপেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। সেই দিনটি থেকে আমার মনের আকাশ জুড়ে ওকে ছাড়া আর কোনো নারীকে আমি দেখিনি। ঢেউয়ের তালে দুলতে দুলতে প্রতিদিন শুধু তাকেই দেখেছি। যতবারই দেখেছি ততবারই যেন আরো গভীরভাবে ভালোবেসেছি। তার ফুল কোমল চরণ ডেকের যে অংশ মারিয়ে যেত দিনের বেলায়, রাতের অন্ধকারে ডিউটিতে থাকার সময় কতবার হাঁটু গেড়ে বসে চুম্বন করেছি ডেকের সেই বিশেষ অংশগুলি। বিয়ের প্রসঙ্গ কোনোদিনই ওঠেনি। পুরুষ হিসেবে নারীর কাছ থেকে যেরকম মার্জিত ব্যবহার আশা করা যায়, তার কাছ থেকে তাই পেয়েছিলাম। এ সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কারণ প্রেমটা ছিল শুধু আমার দিক থেকেই, আর তার দিকে ছিল শুধু নিকষিত নির্মল বন্ধুত্ব আর মধুর সহচর্য। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আগের মতোই ও রইল স্বাধীন, বন্ধনহীন। কিন্তু আমি পারলাম না মনের দিগন্তকে মুক্তির রঙে রাঙিয়ে দিতে। পরের বার সাগর থেকে ফিরে আসার পর ওর বিয়ের সংবাদ পেলাম। মনের মতো মানুষকে বিয়ে করেছে সে। আর কেনই বা করবে না? তার মতো মেয়েকে বয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপাধি আর অর্থের চাইতে শ্রেষ্ঠতর বাহন আর কি আছে বলুন তো? যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, তাদের জন্যই তো ওর জন্ম। তাই ওর বিয়ের খবর শুনে অযথা কষ্ট দিলাম না মনকে। ওরকম স্বার্থপর আমি নই। সৌভাগ্যের রুদ্ধ দুয়ার খুলে গেছে ওর জীবনে। তাই তো সে কপর্দকহীন নাবিকের জীবনে নিজেকে জড়িয়ে ভবিষ্যৎ নষ্ট করেনি। এইসব ভেবে আনন্দে ভরে উঠেছিল আমার অন্তর। এমনিভাবেই ভালোবেসেছিলাম আমি মেরি ফ্রেজারকে। তার সঙ্গে যে আবার দেখা হবে তা কিন্তু আমি ভাবিনি। গতবার সাগর পাড়ি দেওয়ার পর পদোন্নতি হলো আমার। নতুন জাহাজ
তখনও সিরেন হামে না পৌঁছানোয় আমার আত্মীয় স্বজনের কাছেই কয়েক মাসের জন্য থেকে গেলাম। একদিন একটা গুলির মধ্যে দেখা হয়ে গেল মেরির বুড়ি পরিচারিকা থেরেসার সঙ্গে। সব কথাই বলল সে, মেরির কথা, তার স্বামীর কথা, কিছুই বাদ গেল না। সব শোনার পর আমি যেন পাগল হয়ে গেলাম। মাতাল কুকুর কোথাকার, যে নারীর জুতোর ফিতে বাঁধার যোগ্যতা তার নেই, তার গায়ে কিনা যখন তখন সে হাত তোলে। আবার দেখা হলো থেরেসার সঙ্গে। তারপর দেখা করলাম স্বয়ং মেরির সাথে। একবার নয়, পরপর দুবার। অবশ্য তারপর আর দেখা করতে চাইল না মেরি। সেদিন কোম্পানি থেকে নোটিশ পেলাম, সপ্তাহখানেকের মধ্যে আবার সাগরের বুকে পাড়ি দিতে হবে। নোটিশ পেয়েই প্রতিজ্ঞা করলাম যে যেন তেন প্রকারেণ রওনা হওয়ার আগেই তাকে অন্তত একবার দেখা দিয়ে যেতেই হবে। প্রথম থেকেই থেরেসার সঙ্গে আমার সদ্ভাব। মেরিকেও খুব ভালোবাসত, আর আমার মতোই মনে প্রাণে ঘৃণা করত ওই পিশাচটাকে। বাড়ির কোথায় কি আছে জেনেছিলাম ওরই মুখে। নিচের তলায় ছোট্ট ঘরটায় বসে মেরি পড়াশোনা করত। গতরাতে গুড়ি মেরে গিয়ে আঁচড় কাটলাম জানলায়। প্রথম তো জানলাই খুলছিল না ও, কিন্তু আমি জানতাম মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে সে সত্যিই আমায় ভালোবাসতে শুরু করেছে। তাই ওই তুষার ঝরা রাতে আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা তার পক্ষে সম্ভব নয়। ফিসফিস করে আমাকে সামনের বড় জানলাটার নিচে আসতে বলল। জানলা খোলা পেয়ে ঢুকলাম খাবার ঘরে। আবার ওর মুখে শুনলাম সেই কাহিনী। আবার ফুটে উঠল আমার রক্ত। যে পশু আমার প্রিয়তমা নারীর সঙ্গে এতখানি দুর্ব্যবহার করে চলেছে, তার বিরুদ্ধে সাপ সাপান্ত বর্ষণ করলাম প্রচুর। জানলার সামনে দাঁড়িয়েছিলাম দুজনে। বিশ্বাস করুন, ঈশ্বর সাক্ষী আছেন, আমরা কোনো রকম অশোভন আচরণ করিনি। ঠিক এমনি সময় উন্মত্তের মতো তীর ভেগে ঘরে ঢুকলো ওর স্বামী। ঢুকেই এমন একটা কুৎসিত গালি দিল মেরিকে, যা শুনলে আঙুল দিতে হয় কানে। এক লাফে চুল্লির সামনে গিয়ে তুলে নিলাম চুল্লি খোঁচাপার ওই লোহার ডান্ডাটাকে। শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ। এই যে আমার হাতটা দেখুন, এইখানে আমায় প্রথম চোট দেয়। তারপর এলো আমার পালা। ডান্ডাটা মনে হলো যেন পচা লাউয়ের মধ্যে বসে গেল। ভাবছেন আমি বুঝি দুঃখিত? না মশাই, না। মরণ বাঁচন যুদ্ধ যখন, তখন দুজনের মধ্যে একজনকে মরতে হতোই। কিন্তু তার চেয়ে বড় কথা কি জানেন? এই মরণ বাঁচন শুধু আমাদের দুজনের নয়, ওদের দুজনের বেলাতেও প্রযোজ্য। কেননা ওই উন্মাদ লোকটার খপ্পরে মেরিকে ফেলে আসা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। তাই ওকে আমি খুন করেছি। ভুল করেছি কি কোনো? এরকম পরিস্থিতিতে আপনাদের দুজনের একজনও যদি সেখানে থাকতেন, তাহলে আপনারা কি করতেন বলতে পারেন? ছড়ি দিয়ে মারার সময় আর্তচিৎকার করে উঠেছিল মেরি। তাই শুনেই ওপরের ঘর থেকে বুড়ি থেরেসা নেমে এসেছিল। এক বোতল মদ ছিল সাইড বোর্ডে। বোতল খুলে একটু ঢেলে দিলাম মেরির ঠোঁটে। শক পেয়ে প্রায় আধ মরা হয়ে গিয়েছিল বেচারি। নিজেও এক ঢোক খেলাম। থেরেসা কিন্তু আগাগোড়া বরফের মতো ঠান্ডা। প্লটটা শুধু আমার নয়, তারও বটে। ঠিক করলাম এমন ভাবে দৃশ্যটাকে সাজিয়ে রাখতে হবে যাতে দেখলে মনে হয় একদল চোরের কাজ। গল্পটা বারবার মেরিকে শোনাতে লাগলো থেরেসা। ইতিমধ্যে আমি ফায়ার প্লেসের উপরে উঠে দড়িটা কেটে নামিয়ে আনলাম। তারপর ওকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে দড়ির কাটা দিকটায় শুয়ো বের করে দিলাম ছুরি দিয়ে। কারণ এটা না করলে ছুরি দিয়ে কাটা দড়ি দেখলেই টনক নড়বে পুলিশের।
এত কসরত করে উপরে উঠে দড়ি কেটে আনে না জানি সে কি ধরনের চোর। তারপর জড়ো করলাম কতগুলো রূপোর বাসনপত্র। লোকে দেখলে যেন ভাবে নিছক চুরি করতেই এসেছিল খুনিরা। তারপর বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেলাম যে মিনিট 15 বাদে যেন শোরগোল তোলে ওরা। ততক্ষণে নাগালের বাইরে চলে যাব আমি। রূপোর বাসনগুলোকে জলে ফেলে দিয়েই রওনা হলাম সিডেনহ্যামের দিকে। মনে আমার এতটুকু অগ্লানি ছিল না, ছিল শুধু অনাবিল আনন্দ। জীবনের অন্তত একটা রাতকে সত্যিকারের সৎ কাজ দিয়ে ভরিয়ে তুলতে পেরেছি আমি। মিস্টার হোমস, সত্য শুনতে চেয়েছিলেন আপনি, সমস্ত সত্যই বললাম। এক বর্ণ মিথ্যে নেই এতে, একটুও কোনো খাদ নেই, কোনো অতিরঞ্জন নেই। জানি না এ সত্যের মূল্য আমার গর্দান দিয়ে দিতে হবে কিনা। কপালে যাই থাকুক, অকপটে সবই বললাম আপনাকে। কিছুক্ষণ নীরবে ধূমপান করলো হোমস, তারপর উঠে দাঁড়ালো। ঘরের এদিক থেকে ওদিকে গিয়ে করমর্দন করলো ক্যাপ্টেন ক্রোকারের সাথে। বলল, এরকমটাই ভেবেছিলাম আমি। জানি আপনার কাহিনীর প্রতিটি বর্ণ সত্যি, কেননা আমি যা জানি না সেরকম কোনো কথা আপনি বিশেষ কিছু বলেননি। ওই ঘন্টার দড়িতে যে গিঁট দেখেছি, সেই গিঁট নাবিক ছাড়া আর কারো পক্ষে রপ্ত করা সম্ভব নয়। জীবনে একবারই নাবিকদের সংস্পর্শে এসেছিলেন লেডি ব্র্যাকেনস্টল, এবং তা সাগর পাড়ি দেওয়ার সময়ে। জীবনের যে স্তরে উনি মানুষ, এই নাবিকটিও সেই স্তরের। খুনিকে আড়াল করার ওর প্রয়াস থেকেই জেনেছি এই তথ্যটি। আরও জেনেছি তাকে উনি ভালোবাসেন। সঠিক সূত্র ধরে তদন্ত শুরু করতে পেরেছিলাম বলেই তো এত সহজে আপনার নাগাল পেয়েছি ক্যাপ্টেন। আমি ভেবেছিলাম পুলিশ কোনোদিনই আমাদের ফাঁকি ধরে উঠতে পারবে না, এবং পারেও নি। আমার যতদূর বিশ্বাস পারবেও না। ক্যাপ্টেন ক্রোকার, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় আপনার সামনেই আমি স্বীকার করছি। চরম আক্রমণের সম্মুখীন হলে যে কোনো পুরুষের পক্ষে যা করা স্বাভাবিক, আপনিও তাই করেছেন। নিজের জীবন বাঁচাতে গিয়ে আপনি যা করেছেন তা যে আইনানুগ নয় এমন রায়ও কেউ দেবে বলে মনে হয় না আমার। যাই হোক, এই নিয়ে মাথা ঘামাবে ব্রিটিশ জুরিরা। ইতিমধ্যে আমি শুধু এইটুকুই বলতে পারি, আপনার উপর সহানুভূতি আমার এতটাই গভীর যে আপনি যদি আগামী 24 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারেন, তাহলে আপনার পিছু ধাওয়া করব না। আর তারপরেই সব প্রকাশ পাবে? নিশ্চয়ই, সবই প্রকাশ পাবে। রাগে রক্তিম হয়ে ওঠেন ক্যাপ্টেন। এ আবার কি ধরনের প্রস্তাব? এই প্রস্তাব কি কোনো পুরুষের কাছে করা চলে? দেখুন, আইন যতটুকু আমি জানি তাতে অন্তত এইটুকু বুঝি যে বিচার চলার সময় মেরিকেও দুষ্কর্মের সঙ্গিনী হিসেবে গণ্য করা হবে। আপনি কি ভাবেন তাকে বিষম বিপদের মধ্যে একলা ফেলে রেখে আমি বেমালুম গা ঢাকা দিয়ে মজা দেখবো আড়াল থেকে? ওরা যা করতে চায় আমাকে নিয়ে করুক, কিন্তু ঈশ্বরের দোহাই মিস্টার হোমস, আপনি এমন একটা উপায় বাতলান যাতে বেচারি মেরিকে আদালতের ওই জাতাকলে না পড়তে হয়। দ্বিতীয়বার ক্যাপ্টেনের দিকে হাত বাড়িয়ে দিল হোমস। যাচাই করে দেখছিলাম আপনাকে ক্যাপ্টেন ক্রোকার, প্রতিবারেই দেখছি আপনি নিখাত সোনা। যাকগে, বড় গুরুদায়িত্ব নিতে হচ্ছে আমাকে, কিন্তু হপকিন্সকে একটা চমৎকার ইঙ্গিত দিয়েছি। সে যদি তার যথাযথ ব্যবহার না করতে পারে আমার কিছু করার নেই। ক্যাপ্টেন ক্রোকার, যা করতে চাই তা আইন মাফিক হোক। আপনি আসামি, ওয়াটসন তুমি ব্রিটিশ জুরি। ব্রিটিশ জুরি হওয়ার মতো তোমার চাইতে যোগ্যতা সম্পন্ন পুরুষের সঙ্গে এর আগে দেখা হয়েছে বলে মনে পড়ছে না আমার। আমি বিচারপতি, এবার শুরু হোক। জুরি মহোদয়গণ, এজাহার আপনারা শুনলেন। আসামি দোষী না নির্দোষ? নির্দোষ, মাই লর্ড। জনগণের ইচ্ছাই ঈশ্বরের বাণী। ক্যাপ্টেন ক্রোকার, আপনি মুক্ত। আইনের কবলে আর কোনো নিরপরাধ না পড়া পর্যন্ত আমার কাছে আপনি নিরাপদ। বছরখানেকের মধ্যেই ফিরে আসুন লেডির কাছে। আজকের রাতে ন্যায় বিচারের পর যে রায় আমরা দিলাম তার মর্যাদা প্রমাণ করুন আপনার এবং তার মিলিত ভবিষ্যতের মধ্য দিয়ে।